সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আজকে রসায়ন অনলাইন ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় সমযোজী যৌগের গঠন আকৃতি ব্যাখ্যা। এই গঠন আকৃতি ব্যাখ্যা করব আজকে আমরা অরবিটাল সংকরণের মাধ্যমে। তোমরা অবশ্যই জানো যে অরবিটাল সংকরণ বিষয়টি রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন ওই চ্যাপ্টার একটি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকের উপর সচরাচর একটি সৃজনশীল কোশ্চেন বরাবরই এসে থাকে। তো আজকে আমরা এই বিষয়টি একটু ভালোভাবে বুঝে নিই। তো প্রথমে আমরা অরবিটাল সংকরণ কি সেটা আগে জেনে নিই। অরবিটাল সংকরণ হাইব্রিডাইজেশন অফ অরবিটাল, অর্থাৎ এখানে হাইব্রিড অরবিটাল তৈরি হবে। মিশ্রিত জাত, তোমরা জানো যে একাধিক জাত মিশ্রিত করলে সেক্ষেত্রে কি হয়, একটি সংকর জাত তৈরি হয়। ইংরেজিতে বলা হয় এটাকে হাইব্রিড। ঠিক অরবিটাল গুলোর ক্ষেত্রে এইরকম ভিন্ন অরবিটাল থাকে, এগুলো মিশ্রিত হয়ে একটি উন্নত জাতের অরবিটালে পরিণত হয়, যেগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে থাকে। তো সংকরণের মধ্যে সেই সংজ্ঞাটি তুলে ধরা হয়েছে যে দুই বা ততোধিক কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল একত্রে মিলিত হয়ে একই শক্তি সম্পন্ন সমান সংখ্যক একই আকৃতির নতুন অরবিটাল তৈরি করার প্রক্রিয়াটা হলো সংকরণ। তাহলে এখানে কতগুলো বিষয় হলো যে দুই বা ততোধিক অরবিটাল কাছাকাছি শক্তি সম্পন্ন। সাধারণত যোজন স্তরের অরবিটাল গুলি বা সর্বশেষ শক্তি স্তর অরবিটাল গুলি কাছাকাছি শক্তি সম্পন্ন হয়ে থাকে। এরপরে এগুলো যখন এগুলো ভিন্ন শক্তি সম্পন্ন থাকে, ভিন্ন আকৃতির থাকে, এরা পরস্পরের সাথে মিলিত হবে, মিলিত হয়ে এরা একই শক্তি সম্পন্ন হবে, একই আকৃতির হবে, তারপর তারা বন্ধন করবে। এই প্রক্রিয়াটাই হলো সংকরণ প্রক্রিয়া বা সংকরণ প্রক্রিয়া যেটা বলি। আর সাধারণত অধাতব মৌলের সর্বশেষ শক্তি স্তরের অরবিটাল গুলোর মধ্যে এটা ঘটে। আমরা জানি যে অধাতব মৌলগুলি কি সমযোজী যৌগ গঠন করে থাকে। তো অধাতব মৌলগুলির মধ্যে যে সর্বশেষ অরবিটাল গুলো রয়েছে এরাই মূলত সংকরণ করে বিভিন্ন সমযোজী যৌগ গঠন করে থাকে। তো যেই ধরনের সমযোজী বিভিন্ন সমযোজী যৌগের যে ধরনের সংকরণ গুলো আমরা দেখে থাকি, তো সাধারণত 7 ধরনের সংকরণ আমরা দেখি। এর মধ্যে একটা হলো sp সংকরণ, sp2 সংকরণ, অর্থাৎ এখানে একটা s একটা p অরবিটাল মিশ্রিত হয়েছে। sp2 তে একটি s এবং দুইটি p অরবিটাল মিশ্রিত হয়েছে। sp3 তে একটি s তিনটি p অরবিটাল, sp3d তে একটি s তিনটি p এবং একটি d অরবিটাল, sp3d2 তে একটি s তিনটি p এবং দুইটি d অরবিটাল, sp3d3 তে একটি s তিনটি p এবং তিনটি d অরবিটাল। এরকম sp2d একটি সংকরণ যেটাতে একটি s দুইটি p এবং একটি d অরবিটাল মিশ্রিত হয়। এগুলো নির্ভর করে সাধারণত মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কতটি রয়েছে। তো সেই অনুযায়ী আমরা এই সংকরণগুলো বের করে থাকি সাধারণত। তো এখানে যখন ধরুন যে sp3 সংকরণ ঘটলো কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে, তো সেক্ষেত্রে কতটি সংকর অরবিটাল তৈরি হবে, সেক্ষেত্রে যেহেতু একটি s তিনটি p, টোটাল অরবিটাল কয়টি, 4টি। তো 4টি অরবিটাল যদি মিলিত হয়েছে, এখানে বলা হয়েছে যে সমান সংখ্যক একই আকৃতির হবে, তাহলে 4টি সংকর অরবিটাল হবে এবং 4টি অরবিটাল আকৃতি হয়ে যাবে একই রকম। এই কারণেই সংকরণ প্রক্রিয়াটা ঘটে মূলত। তো আমরা আসলে এই সংকরণের কিছু উদাহরণ সহ এগুলো আলোচনা করি। প্রথমে sp সংকরণ কোন কোন যৌগে ঘটে বা sp2 যৌগ কোন কোন যৌগে ঘটে সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। এর আগে আরেকটা বিষয় আমরা আলোচনা করব, যেটা হলো যে যৌগের সংকরণ কিভাবে নির্ণয় করতে হবে। তো সহজ পদ্ধতি রয়েছে সংকরণ নির্ণয়ের ক্ষেত্রে। তো আমরা আসলে সংকরণ নির্ণয় প্রক্রিয়াটা আমরা দেখি। তো প্রথমেই একটা সূত্রে আমরা এখানে লিখি, সংকরণ সমান হাফ ইন্টু বি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এই যে একটি সূত্র আমি এখানে লিখলাম, এই সূত্রের আলোকেই আমরা এই সংকরণ প্রক্রিয়াটি আজকে ব্যাখ্যা করব। আমরা জেনে নিই যে সূত্রের যে বিভিন্ন অংশগুলো এখানে লিখলাম, এখানে কোনটা কি বোঝানো হয়েছে এখানে। তো প্রথমে আমি লিখি যে ভি হলো মৌলের, যে মৌলটি সংকরণে অংশগ্রহণ করেছে সে মৌলের যোজন স্তর বা সর্বশেষ শক্তি স্তরে যোজন স্তরের মোট ইলেকট্রন সংখ্যা।
মোট ইলেকট্রন সংখ্যা হলো তোমার ভি। এটা যে মূল্য কার্বন হলে কার্বনের যৌগের স্তরে তোমরা জানো যে কয়টি ইলেকট্রন থাকে, 4টি, তাহলে এখানে 4 বসবে। এবার আসে এম। একটি যৌগে যে মৌলটি সংকরায়নে অংশগ্রহণ করলো তার সাথে কি হতে পারে, একযোজী মৌল যুক্ত হতে পারে, দ্বিযোজী মৌল যুক্ত হতে পারে, ত্রিযোজী মৌল যুক্ত হতে পারে। তো সাধারণত এমটা আমরা নিব কি একযোজী মৌলের সংখ্যা। যদি এক যোজন বিশিষ্ট কোনো মৌল যুক্ত হয় তার সংখ্যাটা নিব, একযোজী মৌলের সংখ্যা। এখন এক্ষেত্রে যদি একযোজী মৌল না থাকে তাহলে সেক্ষেত্রে এম এর মানটা 0 ধরবো আমরা, আর একযোজী মৌল যতটা থাকবে ওই সংখ্যাটা বলবো। সি হলো যদি কোনো ক্যাটায়ন অ্যানায়ন থাকে সেই ক্ষেত্রে ওই যৌগের আকৃতি কিভাবে আমরা ব্যাখ্যা করবো। তো সেই ক্ষেত্রে সংকরায়নটা যদি আমি বের করতে পারি তাহলে সহজে আমরা ওই যৌগের আকৃতিটা বলতে পারবো। তাহলে সিটা হলো ক্যাটায়ন সংখ্যা। যদি সে যৌগমূলকটা কি হয়, ধনাত্মক যৌগমূলক হয়, তাহলে ধনাত্মক যৌগমূলকের উপরে চার্জ সংখ্যাটা হলো সি এর মান। যেমন NH4 প্লাস চার্জ কত আছে, প্লাস শুধু, তাহলে 1। আবার অনেক ক্ষেত্রে +2 থাকে তাহলে 2 হবে। এবার আসলে যদি ঋণাত্মক যৌগমূলক থাকে সেই ক্ষেত্রে আমরা যে ঋণাত্মক চার্জটা থাকবে ওই ঋণাত্মক চার্জের সংখ্যাটা, ক্যাটায়ন সংখ্যা, অ্যানায়ন সংখ্যাটা, ক্যাটায়নের চার্জ, অ্যানায়নের চার্জ দেখি, ক্যাটায়ন চার্জ, অ্যানায়ন চার্জ। তাহলে এই দুইটি চার্জের পরিমাণ যদি আমরা এখানে মানটা বসাই তাহলে ওই যৌগে কি সংকরায়ন ঘটেছে সেটা আমরা সহজে বের করতে পারবো। এবার আসলে কিছু উদাহরণের মাধ্যমে সেগুলো ব্যাখ্যা করি। যেমন BF3 যৌগটার নাম হলো কি বোরন ট্রাইফ্লোরাইড। এখানে এই যৌগে কি সংকরায়ন ঘটেছে আমরা সরাসরি মানগুলো বসিয়ে দেবো, হাফ ইন্টু ভি। এখানে দেখতে হবে যে কোন যৌগ কোন মৌলের সংকরায়ন ঘটেছে, কি কোন মৌলটা সংকরায়নে অংশগ্রহণ করেছে। তো সাধারণত দুইটি মৌলের মধ্যে এক কেন্দ্রীয় মৌল যেটি যাকে কেন্দ্র করে যৌগটা গঠিত হয়েছে, তো এখানে কেন্দ্রীয় মৌল হবে বোরন। বোরনকে কেন্দ্র করে এই BF3 যৌগটি গঠিত হয়েছে। অর্থাৎ একটা সহজ বিষয় হলো নির্ণয় করার ক্ষেত্রে যে যৌগে যে মৌলটি সংখ্যায় কম থাকবে, যেমন এখানে বোরন 1টি আর ফ্লোরিন হলো 3টি, যে সংখ্যা কম আছে সেই কেন্দ্রীয় মৌল হবে। তো স্বাভাবিকভাবে বোরন এখানে কেন্দ্রীয় মৌল, তাহলে বোরন মৌলেরই যেগুলি সাধারণত কেন্দ্রীয় মৌলের যোজন স্তরে ইলেকট্রন সংখ্যা বোঝানো হয়েছে। তাহলে বোরনের সবশেষ শক্তিশালী ইলেকট্রন থাকবে কয়টি, 3টি। এখানে একটু পয়েন্ট তোমরা লিখে নিতে পারো, কেন্দ্রীয় মৌলের, কেন্দ্রীয় মৌলের যোজন স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। তো এখানে 3টি ইলেকট্রন রয়েছে বোরনের লাস্ট শেলে। আর এম মানে এই যৌগে একযোজী পরমাণুকে ফ্লোরিন, এটা যোজনী 1। তোমরা জানো যে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই অধাতব মৌলগুলি এক যোজন বিশিষ্ট হয়ে থাকে। তো এদের ক্ষেত্রে মানটা যেহেতু এখানে 3টি মৌল রয়েছে এখানে 3 যোগ করব, আর ক্যাটায়ন এবং অ্যানায়নের মানগুলো হবে 0, যেহেতু এখানে কোনো চার্জ নেই যৌগটা, এটা নিরপেক্ষ যৌগ। তাহলে মানটা কত আসলে হাফ ইন্টু 3 + 3 মানে 6 = 3। তাহলে 3 মানে হলো এখানে 3টি সংকর অরবিটাল রয়েছে। 3টি সংকর অরবিটাল থাকবে কোন সংকরায়নে, sp2 তে। তোমরা জানো যে sp থেকে আমরা শুরু করেছি, sp, sp2, sp3। তো sp2 তে 3টি সংকর অরবিটাল রয়েছে। তো এবার আসো পরবর্তী আরেকটা উদাহরণে যাই, যেমন CCl4 এই যৌগে কি সংকরায়ন রয়েছে, হাফ ইন্টু কার্বনের সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন রয়েছে 4টি। কার্বনের সর্বশেষ কয়টি রয়েছে, 4টি। একযোজী মৌল যেমন ফ্লোরিন, ফ্লোরিন রয়েছে কয়টি, 4টি, প্লাস -0 প্লাস 0। অর্থাৎ এই ক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়ন না থাকায় টোটাল মৌল এখানে দাঁড়াবে হাফ ইন্টু 8 সমান হবে 4। তার মানে এখানে সংকরায়ন হলো sp3 সংকরায়ন, অর্থাৎ একটি s এবং 3টি p অরবিটালের মধ্যে এখানে সংকরায়ন ঘটেছে। হ্যাঁ, তাহলে 4টি সংকর অরবিটাল তৈরি হয়েছে এক্ষেত্রে। তো এটা গেল একটা সংকরায়ন প্রক্রিয়া। তারপরে আসা আরেকটা উদাহরণ দিই আমরা, কার্বন ডাই অক্সাইড এই যৌগে কি সংকরায়ন রয়েছে। এখানে হাফ ইন্টু কার্বনের যোজন স্তরে ইলেকট্রন কয়টি থাকে, 4টি থাকে। এটা পূর্বের ইয়েতে লিখেছি। আর এখানে একযোজী মৌল নেই, যে অক্সিজেন যোজনী কত 2, তাহলে এখানে মানটা হবে 0
আর -0 +0 এগুলো সবই 0 হবে। তো এই ক্ষেত্রে মানটা দাঁড়াচ্ছে 1/2 × 4 মানে 2। তো 2 হলে সংকরণটা কি হবে? sp2 সংকরণ হবে, অর্থাৎ এই যৌগের সংকরণ হবে sp2। আর এবার অ্যানায়ন বা ক্যাটায়ন ধরনের কিছু যৌগ আমরা যাই, যেমন NH4+ এই যৌগের কি সংকরণ রয়েছে? এখানে 1/2 × নাইট্রোজেন, যেহেতু এখানে কেন্দ্রীয় মৌল বা সংখ্যা কম আছে, এটা যোজীয় স্তর ইলেকট্রন হলো 5টি প্লাস এক যোজীয় মৌল আছে 4টি। H4 হাইড্রোজেন যোজনে কত? 1, হাইড্রোজেন রয়েছে কয়টি? 4টি। H4 4 আর -1 + 0। কেন 1 দিয়েছি? কারণ এখানে NH4 এর উপরে একটি কি প্লাস চিহ্ন রয়েছে, তো একটা ক্যাটায়নের চার্জ হলো 1। তাহলে হিসাব করে দেখো কত আসে এখানে? 1/2 × 9 - 1 8, that means 4 sp3 সংকরণ ঘটেছে এই NH4+ যৌগমূলকটি। এইভাবে তোমরা যে কোনো যৌগে বা আয়নের সংকরণ সহজে বের করতে পারো। এবার একটি অ্যানায়নের ক্ষেত্রে আমরা সেটা দেখাই, যেমন SO4 2- এই যৌগের কি সংকরণ ঘটেছে? 1/2 × সালফার, যোজীয় স্তরের ইলেকট্রন সংখ্যা কয়টি থাকে? 6টি। এগুলো জানো যে সালফার 16 পারমাণবিক সংখ্যা, তো 2 8 6 সর্বশেষ স্তরে কয়টি রয়েছে? 6টি। তো +0 হবে, যেহেতু এখানে কোনো একযোজী পরমাণু নেই। তো -0 হবে, যেহেতু কোনো ক্যাটায়ন মানে ধনাত্মক চার্জ নেই। +2 হবে, যেহেতু এখানে কি অ্যানায়ন 2- রয়েছে, অ্যানায়নের চার্জ। তো আমার মান কি দাঁড়াচ্ছে? 1/2 × 6 + 2 8, অর্থাৎ 4 মানে এই যৌগ sp3 সংকরণ ঘটেছে। এইভাবে তোমরা যদি যে কোনো মৌলের কেন্দ্রীয় মৌলের সর্বশেষ ইলেকট্রন সংখ্যা জানো, সহজে সূত্র প্রয়োগ করে ওই যৌগ কি সংকরণ ঘটেছে সেটা সহজে নির্ণয় করতে পারো। এবার আমরা একটা উদাহরণ দিয়ে সংকরণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করি, কিভাবে বিভিন্ন যৌগে সংকরণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করবে। সাধারণত তোমাদের যৌগ দিয়ে দেওয়া থাকে, ওই যৌগের সংকরণ বা যৌগের জ্যামিতিক গঠন ব্যাখ্যা করো। এই জ্যামিতিক গঠন ব্যাখ্যা মানে হলো সংকরণ ব্যাখ্যা। তো এবার আমরা প্রথমেই sp সংকরণ যদি আলোচনা করি, যোজীয় স্তরে একটি sp p অরবিটালের ক্ষেত্রে মিশ্রিত হবে। সেক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা করি। sp সংকরণে অনেকগুলো উদাহরণ রয়েছে, এর মধ্যে একটি উদাহরণ হলো BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড। এই যৌগের সংকরণ আমরা ব্যাখ্যা করব। পরবর্তীতে আমরা কোন যৌগে কি সংকরণ, কি আকৃতি, আমরা একটা চার্ট করে দেবো। সেক্ষেত্রে আগে একটি যৌগের ব্যাখ্যা দিচ্ছি আমরা। বেরিলিয়াম এখানে কেন্দ্রীয় পরমাণু, এখানে ইলেকট্রন বিন্যাসটা করবো 1s2 2s2, 4টি ইলেকট্রন। বেরিলিয়াম সাধারণত উত্তেজিত অবস্থায় পরমাণু যোজন স্তরে সংকরণটা ঘটে, অর্থাৎ সে যখন যৌগ গঠন করতে যাবে তখন তার অরবিটাল সর্বশেষ শক্তি স্তরে বিজোড় অবস্থায় চলে যাবে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে 2s, তো 2s ছাড়াও আর কি অরবিটাল রয়েছে? 2p অরবিটাল রয়েছে। আমি 2px 2pz যে কোনো একটা অরবিটাল হতে পারে। এখানে এই 2s এর একটি ইলেকট্রন 2p তে চলে যাবে, অর্থাৎ যুগ্ম ইলেকট্রনগুলো অযুগ্ম হবে যতক্ষণ অবধি অরবিটাল খালি থাকবে যোজীয় স্তরে। এই দুটি অরবিটালের মধ্যে মিশ্রিত হয়ে কি সংকরণ হবে? sp সংকরণ হবে, অর্থাৎ একটি s এবং একটি p অরবিটাল এখানে মিশ্রিত হয়ে দুটি সংকর অরবিটাল তৈরি করবে। তো সংকর অরবিটাল গুলোকে একটু প্রকাশ করার একটা প্রক্রিয়া রয়েছে। 1s2, এখানে ψ1 ψ2, এভাবে দুইটা সংকরটা যেহেতু বলছি কি দুইটা একই আকৃতির হবে, একই শক্তি সম্পন্ন হবে, তাহলে একই আকৃতি একই শক্তি সম্পন্ন বোঝানোর জন্য দুইটাকে সাই দিয়ে বোঝানো হয়েছে। তো সাইয়ের সংখ্যা কয়টা? দুইটা। এখানে ψ1 ψ2 দিলাম। প্রত্যেকটা ইলেকট্রন কয়টি করে রয়েছে? একটি করে ইলেকট্রন রয়েছে। এইটা কার সাথে বন্ধন করেছে? এখানে ক্লোরিনের সাথে। তো ক্লোরিনের ইলেকট্রনটা করে দেখাও। ক্লোরিন হলো 17, এখানে পারমাণবিক সংখ্যাগুলো দিয়ে দিবে 2s2 2p6 3s2 3p5। ক্লোরিনের উত্তেজিত অবস্থা করে দেখবো আমরা মূলত কোন অরবিটালটি এখানে বেরিলিয়ামের সাথে বন্ধন ঘটনা অংশগ্রহণ করবে। এক্ষেত্রে আমরা সংকরণ দেখানোটা এত ইম্পর্টেন্ট না, যে মূলটি কেন্দ্রীয় মূলের সংকরণটা আমরা দেখাবো। মূলত 2p6 3s 3px 3py
পি পি জেড। তোমরা জানো যে পি অরবিটাল কয়টি? তিনটি, পি এক্স, পি ওয়াই, পি জেড। এই হলো আমার যোজন স্তরের এই চারটি অরবিটাল রয়েছে। ইলেকট্রন আছে কয়টি? 60টি। তো প্রথমে এখানে দুটি দিয়ে দিয়েছে দুটি, আর এখানে 5টির মধ্যে প্রথমে একটি করে দিয়ে যাওয়ার নিয়ম, একটি করে দিলাম। তারপরে এগুলো তোমার টোটাল 5টি। তাহলে এখানে 3টি জোড়া অরবিটাল, জোড়া ইলেকট্রন রয়েছে, আর এখানে 3p সেটে একটি বিজোড় ইলেকট্রন রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে কি এই বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটালটাই এই যে বেরিলিয়ামের দুটি সংকর অরবিটাল তৈরি হয়েছে তার সাথে সে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। এবার আমরা সেটা চিত্রের মাধ্যমে দেখাই যে কিভাবে এই অরবিটাল গুলো পরস্পরের সাথে বন্ধন গঠন করে বা কিভাবে অতিক্রমণ করে। এক্ষেত্রে আমরা জানি যে সমযোজী বন্ধন দুই ধরনের রয়েছে। একটা কি বন্ধন? পাই বন্ধন, আর একটা হলো সিগমা বন্ধন। আগে পাই সিগমা বন্ধন ঘটবে। সিগমা বন্ধন দুটি অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করে। আর পাই অরবিটালে মুখোমুখি বলতে এরকম ভাবে মুখোমুখি অতিক্রমণ কিন্তু শক্তিশালী অতিক্রমণ হয়, বন্ধনটা শক্তিশালী। আর যখন পাশাপাশি অতিক্রমণ করবে তখন এইরকম হবে। এই পাশাপাশি অতিক্রমণে বন্ধনটা একটু দুর্বল প্রকৃতির হয়, এটা সহজে আবার ভেঙে যায়। আগে যৌগের সমযোজী বন্ধন সিগমা বন্ধন গঠনের পর যদি অসংকরিত অরবিটাল থাকে, অর্থাৎ অনেক ক্ষেত্রে কি হয় যোজন স্তরের অরবিটাল সবগুলি সংকরণ অংশগ্রহণ করে না, ওই অসংকরিত অরবিটাল গুলি সাধারণত ওই পাই বন্ধনে অংশগ্রহণ করে থাকে। তো আমরা এখানে যেহেতু আগে বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো বেরিলিয়ামের কয়টি অরবিটাল, কয়টি এস, একটি পি অরবিটাল সংকরণ অংশগ্রহণ হচ্ছে। তো এখানে যে 2s অরবিটাল প্লাস একটা পি অরবিটাল দেখলাম, এটা হলো 2px অরবিটাল। এটা কার? বেরিলিয়ামের ক্ষেত্রে সংকর। এই যে ψ1 ψ2 যে তৈরি হলো, সংকর অরবিটাল গুলো যদি একই আকৃতির হয়, আকৃতিটা এইরকম হবে, এরকম কয়টা হবে? দুইটা, মানে এই যে দুইটা ψ1 ψ2। এখানে 2 মানে কি একটা ψ1 একটা ψ2, মানে দুইটা একই আকৃতির একই শক্তি সম্পন্ন হয়েছে। ছিল এইরকম দুইটা, হয়ে গেছে এইরকম একটা। বুঝতে পারছো? এগুলো কিভাবে পরস্পরের সাথে অবস্থান করবে? যখন দুইটা অরবিটাল, দুইটা সংকর অরবিটাল তৈরি হয়, এগুলো সাধারণত পরস্পর বিপরীত দিকে অবস্থান নেয়। এই একটা সংকর অরবিটাল, আবার এই আর একটা সংকর অরবিটাল পরস্পর বিপরীত দিকে অবস্থান নেয়, অর্থাৎ 180 ডিগ্রি কোণে এরা অবস্থান করবে যখন দুইটা সংকর অরবিটাল তৈরি হয়। এবার আসো, এদিক দিয়ে একটি ইলেকট্রন রয়েছে, এদিকে একটি ইলেকট্রন রয়েছে, কিন্তু দুইটাতে কি ψ1 ψ2 দুইটাতে একটি একটি করে ইলেকট্রন রয়েছে। এই অরবিটাল গুলো এই যে এটা pz বা যে অরবিটালের বিজোড় আছে তার সাথে অতিক্রমণ করে। পি অরবিটাল আকৃতি কি? ডাম্বেল আকৃতি। পি এইরকম, এটা এই পি অরবিটালটা এখানে আসবে, এটা কার? ক্লোরিন। আবার এদিক দিয়ে আরেকটা পি অরবিটাল আসবে, এটা আরেকটা ক্লোরিন। এই ক্ষেত্রে দুইটা ইলেকট্রন হয়ে গেছে। দুইটা ইলেকট্রন না দেখে আমরা এই জায়গাটা যেহেতু অতিক্রমণ হয়ে গেছে, এই জায়গাটা একটু ডিপ করে দিতে হবে। দুই দিক দিয়ে দুইটা অরবিটাল এখানে মুখোমুখি অতিক্রমণ করে এই যৌগের গঠন প্রক্রিয়াটা সম্পন্ন করেছে। এই প্রক্রিয়া থেকে এবার আমরা এই যৌগের গঠনটা কেমন হবে এটা জ্যামিতিক ভাবে একটু দেখাই। যেখানে মাঝখানে বেরিলিয়াম হবে আর দ্বিতীয় একটা ক্লোরিন থাকবে, অর্থাৎ সরল রৈখিক একটা গঠনাকৃতি লাভ করে। যখনই sp সংকরণ হবে তখনই সরল রৈখিক গঠন হবে। তো এই সরল রৈখিক গঠনে এখানে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। গঠন আকৃতির নামটা লিখে দিবে সরল রৈখিক। এইভাবে মূলত সমগ্র সংকরণ প্রক্রিয়া যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আর বর্ণনা লেখার প্রয়োজন পড়ে। যে আমরা প্রথমেই মূলের সংকরণ নির্ণয় করে দেখাবো যে যৌগটাতে কি সংকরণ রয়েছে, তারপরে ওই কেন্দ্রীয় মূল ইলেকট্রোবিন্যাস লিখবো, ইলেকট্রোবিন্যাস লেখাবো, উত্তেজিত অবস্থায় ইলেকট্রোবিন্যাস করবো, তারপরে অরবিটাল গুলো সংকরণের পরে যতটা সংকরণ করবে ততটা সাই দিয়ে লিখবে, আর যেই মৌলটি এখানে যুক্ত হয়েছে তার ইলেকট্রোবিন্যাস লিখবে। তারপরে এই চিত্রটা উপস্থাপন করে এই চিত্রগুলি দিয়ে নিচে নাম লিখে দিলে তোমার সংকরণ প্রক্রিয়াটা ব্যাখ্যা হয়ে যাবে। আজকে আমি ডিটেলস আলোচনা যাব না, পরবর্তী যে ক্লাসটি আমি এই সংকরণের উপর দেব, সেক্ষেত্রে আমরা একটা চার্ট করব যে কোন সংকরণে কি আকৃতি হবে এবং বন্ধন গুণ কত হবে সেগুলো লিখে, বা প্রত্যেকটি সংকরণের কয়েকটি করে উদাহরণ, এবং সে উদাহরণের পরবর্তীতে আবার কিছু কিছু ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন থাকে, সেগুলোর আমরা ব্যাখ্যা পরবর্তী ক্লাসটাতে পাবে আশা করি। তো ক্লাসে সবাই সংযুক্ত থাকবে, ক্লাসটিকে দেখবে সবাই মনোযোগ সহকারে,
এবং আশা করি উপকৃত হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি।